হ্যালো শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকের ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে ক্লাস করব তা হচ্ছে তোমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় লেনদেন বই থেকে তোমাদের 3 নং অঙ্কটি করে দেবো আজকে। এই 3 নং অঙ্কের সম্পূর্ণ সমাধানটা আজকে ক্লাসে করব। তো তোমরা আজকে ক্লাসটি মনোযোগ সহকারে দেখো। কোথাও যদি বুঝতে তোমাদের অসুবিধা হয় তোমরা ভিডিওটি তোমরা টেনে দেখবে। তো চলো সরাসরি আমরা ক্লাসে চলে যাই। দেখো, প্রথমে আমি একটু প্রশ্নটা যদি পড়ি। দেখো, 3 নাম্বার প্রশ্নে আমাদের বলা হয়েছে লিগ্যাল এইড নামে জনাব আসফিয়া 2 মে 2017 তারিখের আইন ব্যবসা চালু করেন। দেখো, এর নিচে তার কয়েকটি লেনদেন দেওয়া রয়েছে মে মাসের। দেখো, মে 2 তারিখে আইন পেশায় 1 লক্ষ টাকা বিনিয়োগ করেন। মে 4 তারিখে অফিস ভাড়া পরিশোধ 18,000 টাকা। মে 8 তারিখ ধারে সেবা সরঞ্জাম ক্রয় 40,000 টাকা। মে 12 তারিখ মক্কেলদের নগদে আইডি সেবা দেওয়া হলো 30,000 টাকা। মে 16 তারিখ অফিস কর্মচারীর বেতন পরিশোধ 10,000 টাকা। মে 25 তারিখ ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো 1 লক্ষ টাকা। মে 27 তারিখ মক্কেলদের ধারে আইনি সেবা দেওয়া হলো 60,000 টাকা। 30 তারিখ বাকিতে কৃত সেবা সরঞ্জামের মূল্য পরিশোধ 30,000 টাকা। তো প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নটা হচ্ছে, দেখো এখানে আমাদের কোথাও ক্রয় বিক্রয়কারী জাতীয় প্রতিষ্ঠান না, এটা একটা হচ্ছে আমাদের সেবামূলক প্রতিষ্ঠান। তো দেখো, এই জন্য দেখো এখানে বিভিন্ন জায়গায় সেবার কথা বলা আছে। দেখো, ধারে সেবা সরঞ্জাম ক্রয়, দেখো আবার দেখো এই যে আইনি সেবা দেওয়া হলো, তার মানে এটা হচ্ছে আমাদের সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের অঙ্ক। তো দেখো, এই প্রশ্নটার আমাকে 3টা প্রশ্ন দিয়েছে। দেখো, ক দাগে বলেছে সেবা সরঞ্জামের অপরিশোধিত মূল্য নির্ণয় করো। খ দাগে বলেছে দেখো মাস শেষে জনাব আসফিয়ার মালিকানা সত্ত্ব নির্ণয় করো। গ নম্বরে বলেছে দেখো মে মাসের 8, 12, 25, 30 তারিখের লেনদেন দ্বারা একটি হিসাব সমীকরণের প্রভাব দেখাও। তো চলো পর্যায়ক্রমে আমি তোমাদের 3টি প্রশ্নের সমাধান করে দিচ্ছি। চলো আমরা ক অংশটি সমাধান করি। লক্ষ্য করো, ক অংশে বলেছে সেবা সরঞ্জামের অপরিশোধিত মূল্য নির্ণয় করো। তো দেখো, এই প্রশ্নে কোথায় কোথায় সেবা সরঞ্জাম রয়েছে প্রথমে আমরা একটু দেখি স্যার। আমাদের দেখো এই 8 তারিখে দেখো একটি সেবা সরঞ্জাম বলা হয়েছে। দেখো, ধারে সেবা সরঞ্জাম ক্রয় 40,000 টাকা। অর্থাৎ 8 তারিখে আমাদের সেবা সরঞ্জামটা বাকিতে ক্রয় করা হয়েছে। এবং আর কোথায় সেবা সরঞ্জাম রয়েছে দেখো, আমাদের দেখো বইয়ে আমাদের দেখো 30 নাম্বারে অর্থাৎ 30 তারিখে দেখো বলা হয়েছে বাকিতে কৃত সেবা সরঞ্জামের মূল্য পরিশোধ 30,000 টাকা। অর্থাৎ কিনেছিলাম আমি কত টাকা দিয়ে? 40,000 টাকা দিয়ে। আর মূল্য পরিশোধ করছি কত টাকা? 30,000 টাকা। তাহলে কত টাকা এখনো পরিশোধিত রয়ে গেছে? এখনো পরিশোধিত রয়ে গেছে তাহলে 10,000 টাকা। তো দেখো, আমাকে ক নম্বরে বলছে সেবা সরঞ্জামের অপরিশোধিত মূল্য নির্ণয় করো। তো এই সেবা সরঞ্জামের অপরিশোধিত মূল্য নির্ণয় করার জন্য এখন আমি কিভাবে অঙ্কটা করি একটু লক্ষ্য করো। আমাদের সেই কমন গড় তোমরা প্রত্যেকে জানো, গড়গুলোর নাম কি বলো? তারিখ বিবরণ, বিস্তারিত টাকা, এই তারিখ, এই বিবরণ, তারপরে বিস্তারিত টাকা, পরিমাণ টাকা। তাহলে ক নম্বরে আমি এখানে কি লিখে দিব? সেবা সরঞ্জামের অপরিশোধিত মূল্য নির্ণয়। এবার আসো, তারিখ, প্রথম ঘরটা হচ্ছে তারিখ, তারপরে ঘরটা হচ্ছে আমার বিবরণ, তারপরে বিস্তারিত টাকা, আর হচ্ছে কি পরিমাণ টাকা। ওকে। তো দেখো, কয় তারিখের অঙ্ক, কোন সালের অঙ্ক? অঙ্কটা হচ্ছে 2017 সালে। কয় তারিখে সেবা সরঞ্জাম আছে? মে মাসের 8 তারিখ। এই মে মাসের 8 তারিখ লিখলাম। ধারে সেরা সরঞ্জাম ক্রয় লিখে আমি এই ধারে সেবা সরঞ্জাম ক্রয় কত টাকা? 40,000 টাকা। এই লিখলাম আমি 40,000 টাকা। তো আর কয় তারিখে আছে? 30 তারিখে। এই আমি টান দিলাম এই মে মাস, এই কয় তারিখ? 30 তারিখ। বাকিতে কৃত সেবা সরঞ্জামের মূল্য পরিশোধ। তাহলে যেটা লিখি, যেটা দেওয়া সেটাই লিখি। কৃত সেবা সরঞ্জামের সরঞ্জামের মূল্য পরিশোধ, কত টাকা মূল্য পরিশোধ হয়েছে? 30,000। তাহলে এই 30,000 টাকা আমি লিখলাম। তাহলে 40,000 টাকা থেকে যদি 30,000 বাদ দেই তাহলে কত টাকা থাকে এখনো অপরিশোধিত? 10,000 টাকা। এই 10,000 টাকাই হচ্ছে আমার তোমার অপরিশোধিত মূল্য। অর্থাৎ সেবা সরঞ্জামের অপরিশোধিত মূল্য কত টাকা নির্ণয় করলাম আমি? 10,000 টাকা। আশা করি তোমরা খুব সহজে বুঝতে পেরেছো আমি কিভাবে ক অংশটি করলাম। তারপরে বুঝতে অসুবিধা হলে তোমরা ভিডিওটি টেনে দেখো। তো শিক্ষার্থীরা, ক অংশটি সমাধানের পর চলো আমরা খ অংশটি করি। দেখো, খ অংশে আমাদের বলেছে মাস শেষে জনাব আসফিয়ার
মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো। তো মালিকানা সত্ত্ব করতে বলা হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা। মালিকানা সত্ত্বগুলো কি তোমরা ইতিমধ্যে কিন্তু জানো। মালিকানা সত্ত্বের উপাদান হচ্ছে কয়টি? মালিকানা সত্ত্বের উপাদান কয়টি বলো তো? চারটি। কি কি বলো তো? প্রথমটা কি? মূলধন। দ্বিতীয়টা ব্যয় উত্তোলন। মূলধন কি? মূলধন কি যোগ না বিয়োগ? আয় ব্যয়, ব্যয় বিয়োগ নাকি? আর উত্তোলন, উত্তোলন ও বিয়োগ নাকি? তো মূলধন আমরা করব যোগ, আয় হলে যোগ করব, ব্যয় হলে বিয়োগ করব, আর উত্তোলন হলেও আমরা কি করব? বিয়োগ করব। তো এই টপিকটা নিয়ে আমাদের এখানে মালিকানা সত্ত্ব করতে হবে। অর্থাৎ আমি একটু যদি তোমাদের নিচে লিখে রাখি, মূলধন প্রথমে আমরা খুঁজবো মূলধন। মূলধন থাকলে আমরা কি করব? যোগ। আর যদি আয় পাই তাহলে কি করব? যোগ। ব্যয় পাইলে কি করব? বিয়োগ। উত্তোলন পেলেও আমরা কি করব? বিয়োগ। আচ্ছা স্যার, আমি কি মালিকানা সত্ত্বের এই চারটা উপাদানের ভিতরে সম্পদ আনতে পারবো? সম্পদ কি আনতে পারবো? কারণ কি সম্পদ আনতে কেন পারবো না? মালিকানা সত্ত্বের উপাদান কয়টা? চারটা। কোন চারটা? মূলধন, আয়, ব্যয়, উত্তোলন। তো লক্ষ্য করো আমি এই খ অংশটা কিভাবে সমাধান করি। খ অংশ সমাধান করার জন্য দেখো আমি ঘর করে রেখেছি। এই ঘরটা তোমরা চিনো না? ঘরের নাম কি? তারিখ, বিবরণ, বিস্তারিত টাকা, পরিমাণ টাকা। আর উপরে লিখে রেখেছি যে মাস শেষে জনাব আসফি আর মালিকানা সত্ত্বের পরিমাণ। তো দেখো তো, মে মাসের 2 তারিখের দিকে যদি দেখি আমরা, মে মাসের 2 তারিখে কি বলছে? আইন পেশায় 10,000 টাকা বিনিয়োগ করেন, না 1 লক্ষ টাকা? 1 লক্ষ টাকা বিনিয়োগ করেন নাকি? এই 1 লক্ষ টাকা কি আমার জন্য কি মূলধন না স্যার? এই যে আইন পেশা সে 1 লক্ষ টাকা বিনিয়োগ করছে, তার মানে কি এটা এটা আমার জন্য ব্যবসার জন্য কি মূলধন না? তাই তো, তার মানে ব্যবসায় সে কি বিনিয়োগ করছে? মূলধন বিনিয়োগ করছে নাকি? তাহলে এটা প্রথমে আসবে। তাই তো, প্রথমে কয় তারিখে আসবে তাহলে? 1 তারিখ কি আছে? 2 তারিখ। তাহলে 2017 সালের মে মাসের কয় তারিখ? 2 তারিখ। মে মাসের 2 তারিখ নাকি? তো লেখো আইন, যে নামটা আছে ওটাই লিখি, আইন পেশায় বিনিয়োগ। আইন পেশায় বিনিয়োগ কত টাকা? 1 লক্ষ টাকা। এই লিখলাম, দেখো আমি 1 লক্ষ টাকা লিখছি। এই 1 লক্ষ টাকা আইন পেশায় বিনিয়োগ। তার মানে আমার কিন্তু 2 তারিখ শেষ। এবার 4 তারিখের দিকে একটু দেখো তো স্যার, 4 তারিখে কি বলছে? অফিস ভাড়া পরিশোধ। আচ্ছা, ভাড়া পরিশোধ করছে, ভাড়া আমাদের জন্য কি আয় না ব্যয়? ব্যয়। ব্যয় হলে আমরা কি করব? ব্যয় হলে কি করব? বিয়োগ করে দিব নাকি? তাহলে তো 4 তারিখ আমার জন্য আসবে, আসবে না স্যার? অফিস ভাড়া পরিশোধ এটা হচ্ছে আমার জন্য ব্যয়। তাহলে ব্যয় যেহেতু, তাহলে এটা আনবো আমি। তাহলে মে মাসের কয় তারিখ? 4 তারিখ। তাহলে লিখবো ভাড়া, অফিস ভাড়া পরিশোধ, যেই নাম আছে অফিস ভাড়া পরিশোধ। ঠিক আছে স্যার? অফিস ভাড়া পরিশোধ। বলো এটা যোগ হবে না বিয়োগ হবে? তাহলে এই দেখো আমি বিয়োগ চিহ্ন দিছি, দিছি। আচ্ছা, বিয়োগ চিহ্ন দিছি। কত টাকা? 40,000 টাকা। কত টাকা? 18,000 টাকা। তাহলে মনোযোগ আছে নাকি? আমি এটাই দেখলাম যে, বলো কোন জায়গায় দিছো? কোন জায়গায়? এই যে আমি তো এখানেই দিছি, দেখো তো। এই যে এখানে দিতে মাইনাস, দেখো আমি কোথায় দিয়েছি। এই এটা 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 এই মাইনাসটা আমি এটা দিয়ে দিছি যাতে তুমি সহজে বুঝো। ঠিক আছে, এই জন্য আমি এটা দিছি, সমস্যা নেই। তাহলে 1 লক্ষ টাকা থেকে 18,000 গেলে কত থাকে? 82,000 টাকা। কেমন? এবার দেখো তো 8 তারিখটা দেখো, ধারে সেবা সরঞ্জাম ক্রয়। স্যার, ধারে ক্রয় করছে। ধারে ক্রয় করলে কি ক্রয় করছে? সেবা সরঞ্জাম। সেবা সরঞ্জাম হচ্ছে আমাদের জন্য কি সম্পদ। সেবা সরঞ্জাম আমাদের জন্য কি স্যার? সম্পদ। মনে করো সেবা সরঞ্জামটা কেমন? এটা হচ্ছে মনে করো যে সে কেমন প্রতিষ্ঠান? লিগাল এইড মানে আইনের প্রতিষ্ঠান। তার এখানে সেবা দিবে কি দিয়ে? আইনের কিছু বই দিয়ে সেবাটা দিবে না স্যার? তাহলে তার সম্পদ গুলো কি? ওই আইনের বই। এগুলো হচ্ছে তার জন্য কি? এছাড়া তার কি টাইপরাইটার, কম্পিউটার এগুলো লাগবে না আইনের সেবাটা দিতে? তাহলে এগুলোই তো তার জন্য সেবা সরঞ্জাম, তাই না? সে তো আর যন্ত্রপাতি কিনবে না। সে কি যন্ত্রপাতি কিনবে? সে কি কিনবে? আইনের বই কিনবে, কম্পিউটার কিনবে, ল্যাপটপ কিনবে, যেগুলো দিয়ে সে সেবা দিবে। তাহলে এই সেবা সরঞ্জামটা হচ্ছে আমাদের জন্য সম্পদ। আর আমি প্রথমে বলছি আমরা কি সম্পদ নিয়ে কাজ করব? তাহলে কি 8 তারিখ আসবে? 8 তারিখ কিন্তু আসবে না। এবার দেখো 12 তারিখ, মক্কেলদের নগদে আইনি সেবা দেওয়া হলো। স্যার, তোমাদের নিশ্চয় মনে আছে একটু আগে আমি বলেছিলাম যে সেবা আয় যেটা, এটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে আমাদের জন্য আয়। তোমরা যে ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের যে বিক্রয় দেখো, উৎপাদনের প্রতিষ্ঠানের যে বিক্রয়টা যেটা, এটাই হচ্ছে সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের জন্য হয় কি সেবা আয়। তার মানে বিক্রয় আর সেবা আয় কিন্তু প্রায় একই জিনিস। একটা হচ্ছে উৎপাদনকারী প্রতিষ্ঠানের জন্য লেখে বিক্রয়, অর্থাৎ
তুমি বিক্রি করলে তোমার আয় হয়। আর সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে হয় কি সেবা আয়। তাহলে দেখো এই যে মক্কেলদের নগদে আইনি সেবা দেওয়া হলো, তার মানে এখানে কি হচ্ছে, আয় হয়েছে না স্যার? আয় হয়েছে না? মক্কেলদের নগদে আইনি সেবা দিছি, কি আয় হয়েছে না আমাদের? তাহলে এটা কেমন আয়? সেবা আয় নাকি? তাহলে সেবা আয়টা কি আমার জন্য আয় নাকি? তো দেখো এবার কি আমার কি, তাহলে 12 তারিখ কি আসবে কি আসবে না? আসবে। তাহলে 12 তারিখ আমাদের আসবে। 12 তারিখে আমি লিখবো, দেখো 12 তারিখে আমি লিখি 12 তারিখ যোগ কে নগদে আইনি সেবা সেবা দেওয়া হলো। যা আছে তাই লিখি। এখন মেন কথা এখানে আমি যা আছে এটা বুঝে আমি যা আমার ভালো লাগে একটু সুন্দর করে গোছায় লিখবো, কেমন? নগদে আইনি সেবা দেওয়া হলো কত টাকা? 30,000 টাকা নাকি? এই 30,000 টাকা দেখো আমি লিখলাম। এখন এটা কি করব আমি? যোগ। এবার 82,000 আর 30,000 যোগ করলে কত হয়? যোগ করো। এই 1,12,000 টাকা, কেমন? এই 1,12,000 টাকা হচ্ছে কি যোগ করলাম আমি। এবার কয় তারিখ দেখো স্যার, এবার কয় তারিখ? 16 তারিখ। অফিস কর্মচারীদের বেতন পরিশোধ করা হলো। স্যার বেতন পরিশোধ করছো, টাকা আসছে না গেছে? আয় হয়েছে না ব্যয় হয়েছে? ব্যয় হলে কি করবা? ব্যয় হলে মাইনাস করবা নাকি? তাহলে এই 16 তারিখ, এই 16 তারিখ আনবো 16 তারিখ এই মাইনাস অফিস কর্মচারী বেতন পরিশোধ, তো লিখে দিই বেতন পরিশোধ। বেতন পরিশোধ কত টাকা? 10,000 টাকা নাকি? এই লিখলাম আমি 10,000 টাকা। এখন এই 10,000 টাকা বিয়োগ করবো, এই দেখো বেতন পরিশোধ 10,000। তাহলে 1,12,000 থেকে 10,000 গেলে কত থাকে? 1,02,000 টাকা, কেমন? এরপরে দেখো আছে কয় তারিখ? 25 তারিখ। ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো। আচ্ছা স্যার ব্যাংক থেকে ঋণ নিছো, ব্যাংক ঋণ আমাদের জন্য কি? ব্যাংক ঋণ আমাদের জন্য দায় নাকি? ব্যাংক ঋণ আমাদের জন্য কি? দায়। আমরা কি দায় নিয়ে কাজ করব? আমরা কি নিয়ে কাজ করি? মূলধন, আয়, ব্যয়, উত্তোলন, এই চারটা নিয়ে কাজ করি নাকি? তাহলে যেহেতু দায় নিয়ে কাজ করি না, তাহলে আমার কি 25 তারিখ আসবে? 25 তারিখ আসবে না। এবার দেখো আমার 27 তারিখ দেখো, মক্কেলদের ধারে আইনি সেবা দেওয়া হলো। আইনি সেবা একটু আগে আমরা একটু করছিলাম না, একটা নগদে আইনি সেবা দেওয়া হয়েছিল, তার মানে সেবাটা আমি বলছিলাম ওখানে সেবায়, সেবায় বললাম। তাহলে এখন দেখো এই যে ধারে আইনি সেবা দেওয়া হয়েছে, মানে এই সেবাটাও দেওয়া হয়েছে কি বাকিতে, তার মানে কি একটা সেবায় হয়েছে, তার সেবা এটা আমাদের জন্য আয়। তার মানে আমার এই 27 তারিখ আসবে। 27 তারিখ লেখো এবার। 27 তারিখ কি হবে? আয় কি করব আমরা? যোগ করব। তাহলে লেখো ধারে আইনি সেবা প্রদান কত টাকা? ধারে আইনি সেবা প্রদান কত? এই 60,000 টাকা লিখলাম আমি, কেমন? তো এবার এটা যোগ করলে দাঁড়াচ্ছে কত? 1,62,হাজার টাকা স্যার। এই 1,62,হাজার টাকা। এবার সর্বশেষ 30 তারিখ দেখো, বাকিতে কৃত সেবা সরঞ্জামের মূল্য পরিশোধ। স্যার সেবা সরঞ্জাম যেন কি বলে গেছিলাম? সম্পদ। সম্পদ বলেছিলাম না স্যার? সম্পদ কি আমি কাজ করব? আমি তো সম্পদ নিয়ে কাজ করব না। তাহলে কি 30 তারিখ আসবে? 30 তারিখ আসবে না। তাহলে এই যে আমার 1,62,হাজার টাকা, এটাই হচ্ছে আমার জন্য উত্তর। তো আমি 1,62,হাজার টাকা আমি লাস্টের ঘরে লিখবো। 1,62,হাজার টাকা লিখে দুইটা টান দিয়ে ক্লোজ করে দেবো হিসাব। এটাই হচ্ছে আমার মালিকানা সত্ত্ব, মাস শেষে মালিকানা সত্ত্ব। তো শিক্ষার্থীরা আশা করি তোমরা খুব সহজে বুঝতে পেরেছো। তারপরে কোথাও অসুবিধা হলে তোমরা ভিডিওটি টেনে দেখো। হলো খ অংশ সমাধানের পর এবার গ অংশটি সমাধান করি। গ অংশে দেখো বলা হয়েছে মে মাসের 8, 12, 25, 30 তারিখের লেনদেন দ্বারা সমীকরণের প্রভাব দেখাও। সমীকরণের প্রভাব মানে এ সমান সমান এল প্লাস ওই আমাদের দেখাতে হবে, অর্থাৎ সম্পদ কার সমান হবে? দায় এবং মালিকানা সত্ত্বের যোগফলের সমান হবে। এই প্রতিটা লেনদেনের আমাকে কি করতে হবে? প্রভাব দেখাতে হবে যে সম্পদ এবং দায় মালিকানা সত্ত্ব এগুলো সমান রয়েছে কিনা। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো আমি এই অঙ্কটি করার জন্য এই পাশে দেখো আমি ঘর করে রেখেছি আগে থেকে। দেখো লিগাল এইডের 8, 12, 25, 30 তারিখের লেনদেন দ্বারা প্রভাব দেখানো হলো। আর ঘরটা কিভাবে করছি? ঘর করার জন্য তোমাকে আমার পূর্বে ভিডিওটা দেখতে হবে। ওই ভিডিওতে আমি কিভাবে ঘরগুলো করতে হবে সহজভাবে তা ব্যাখ্যা করেছি। তো দেখো আমাকে যে যে তারিখের কথা বলা হয়েছে, অর্থাৎ 8 তারিখ, 12 তারিখ, এরপরে 25 তারিখ আর হচ্ছে 30 তারিখ, এই 4টা তারিখের
আমি কি করেছি, প্রথমে ব্যাখ্যা বের করে রেখেছি, দুইটা করে পক্ষ বের করে রেখেছি। দেখো 8 তারিখ ছিল কি ধারের সেবা সরঞ্জাম ক্রয়, কত টাকা, 40,000 টাকা। তো ধারের সেবা সরঞ্জাম ক্রয় মানে কি, এটা দুইটা পক্ষ হলো, সরঞ্জাম হিসাব ডেবিট আর পাওনাদার হিসাব ক্রেডিট। সরঞ্জাম হচ্ছে আমার জন্য সম্পদ, পাওনাদার হচ্ছে আমার জন্য দায়। দেখো এ আর এল লিখে রেখেছি। 12 তারিখ ছিল আমার মক্কেলদের নগদে আইনি সেবা দেওয়া হলো 30,000 টাকা। তো এটা দুইটা পক্ষ হচ্ছে নগদান হিসাব ডেবিট, সেবা হিসাব ক্রেডিট। নগদান আমার জন্য সম্পদ, সেবায় আমার জন্য মালিকানা সত্ত্ব। পরবর্তীতে 25 তারিখ দেখো ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো 1 লক্ষ টাকা। এটা দুইটা পক্ষ, এক নগদান হিসাব ডেবিট, ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট। তো নগদান হচ্ছে আমাদের জন্য সম্পদ, ব্যাংক ঋণ হচ্ছে আমাদের জন্য দায়। আর 30 তারিখ দেখো বাকিতে কৃত সেবা সরঞ্জামের মূল্য পরিশোধ। এটা দুইটা পক্ষ হচ্ছে পাওনাদার হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। পাওনাদার হচ্ছে আমাদের জন্য এল, আর নগদান হচ্ছে আমাদের জন্য সম্পদ। তো দেখো আমরা এর আগের ক্লাসে তোমাদের দেখিয়েছি ঘর করার জন্য যে আমাদের মালিকানা সত্ত্বের একটাই মাত্র ঘর। মালিকানা সত্ত্বের কয়টা ঘর? একটা। আর যতগুলো এল আছে প্রতিটা এল এর জন্য একটা ঘর, আর যতগুলো এ বের হবে প্রতিটা এর জন্য একটা ঘর। তো লক্ষ্য করো, দেখো আমার এখানে সরঞ্জাম আমার জন্য কি একটা এ, এছাড়া আমার আর কি আছে, দেখো নগদান হিসাবে আমার জন্য এ আছে। আবার এখানে দেখো নগদান হিসাবে, আমার নগদান হিসাবে। তো তিনটা নগদান হিসাব মিলে আমি একটা নগদের ঘর করেছি, আর সরঞ্জামের জন্য আমি একটা ঘর করেছি। অপরদিকে আমার দেখো এখানে পাওনাদার, পাওনাদার হচ্ছে আমার জন্য এল। এখানে দেখো আরেকটা পাওনাদার আছে, এই দুইটা পাওনাদারের জন্য আমি একটা ঘর করেছি। আর ব্যাংক ঋণ আমার জন্য একটি এল, এই ব্যাংক ঋণের জন্য আমি একটি এল এর ঘর করেছি। আর মালিকানা সত্ত্ব ওই জন্য আমার কমন একটি ঘর হবে। আর এই পাশে হচ্ছে তারিখ উদ্বৃত্ত শেষের একটা কমন ঘর, সেটা হচ্ছে মন্তব্য। তো চলো আমরা অঙ্কটি সরাসরি শুরু করি। দেখো দেখো আমাদের 8 তারিখে আমার যে দুটি পক্ষ আমি বের করেছি, সরঞ্জাম হিসাব এবং পাওনাদার হিসাব, অর্থাৎ ধারে সেবা সরঞ্জাম ক্রয়। তো আমি এটা দিয়ে অঙ্কটা শুরু করি। 2017 সাল মে মাসের 8। কোন কোন ঘরে যাবে দেখি তোমরা বলো তো, কোন কোন ঘরে যাবে? সরঞ্জাম আর পাওনাদার। প্রথমটা কোথায় যাবে? সরঞ্জাম নাকি? এই সরঞ্জামের ঘর, এই সরঞ্জামের ঘর, আর কোন ঘর? পাওনাদার। আচ্ছা কত টাকা স্যার তোমরা বলো তো? 40,000। তাহলে সরঞ্জামের ঘরে লিখলাম আমি 40,000, আর পাওনাদারের ঘর কত? 40,000। এই লিখলাম আমি 40,000। স্যার একটা যোগ বিয়োগ আছে না? যোগ বিয়োগটা করতে হলে আমাকে কি দেখতে হবে? এ সমান সমান এল প্লাস ওই। এ যদি ডেবিটে বসে তাহলে কি প্লাস, আর ক্রেডিটে বসলে মাইনাস। এল যদি ডেবিটে বসে মাইনাস, আর ক্রেডিটে বসলে প্লাস। আর ওই গুলো কি? মূলধন যোগ আয় বিয়োগ ব্যয় বিয়োগ উত্তোলন, তাই তো? তাহলে দেখো এই যে সরঞ্জাম আমার এ, এ কোথায় বসছে? ডেবিটে। তাহলে সরঞ্জামটা আমার কি হবে? প্লাস। আর পাওনাদার আমার কি? পাওনাদার এল, এল কোথায় বসছে? ক্রেডিটে। এল যদি ক্রেডিটে বসে তাহলেও প্লাস। তার মানে আমার দুইটাই কি হবে এখানে? প্লাস হবে। তাহলে এবার এবার আমি কি করব? উদ্বৃত্ত নামাবো। উদ্বৃত্ত দেখো নগদের ঘরে কিছু নাই, সরঞ্জামে কত নামবে? 40,000। আর পাওনাদারে কত? 40,000। কেমন? আর কোথাও কিছু বসবে না। তো আমার 8 তারিখেরটা বুঝতে পারছো না তোমরা সবাই? এটা তো আগের দিনও করাইছি না স্যার? আজকে 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 তো মনে করাইছি একবার না? আচ্ছা ঠিক আছে। তো এবার কয় তারিখ? 12 তারিখ। দেখো 12 তারিখের ব্যাখ্যাটা কি লিখে রেখেছি? নগদান হিসাব আর সেবা হিসাব। তাহলে কোন দুই ঘরে যাবে? নগদে যাবে, আর কোথায় যাবে? সেবায় কোন ঘর? ওই না, এই লাস্টের ঘরে যাবে নাকি? তাহলে কত তারিখ? 12 তারিখ। এই লিখলাম আমি মের 12 তারিখ। কত টাকা বলো? 40,000 নাকি 30,000? আচ্ছা তাহলে এই যে লিখলাম আমি, দেখো 30,000। তাহলে এই 30,000 এই বসালাম কত? 30,000। এবার কি যোগ বিয়োগ আছে না স্যার? যোগ বিয়োগটা বলো। নগদান কোথায় আছে? উপরে, মানে ডেবিট আছে। ডেবিটে থাকলে কি প্লাস না যোগ। আবার সেবায় কি আয়, আয়ের আগে কি চিহ্ন? আয়ের আগে যোগ চিহ্ন। তার মানে দুটোই যোগ হবে নাকি? তাহলে আবার এখান থেকে এখানে টান দাও, আবার উদ্বৃত্ত নামাও। এখানে 30,000, 40,000, আবার এই পাশে কত? 40,000, আর এখানে কত? 30,000। তো এটা যেহেতু আয় হয়েছে, আমি একটা বক্তব্য লিখে দিই, এটা একটা কি আমার আয়। তো 12 তারিখের পরে 12 তারিখ আছে। 12 তারিখ কারো সমস্যা আছে? যাদের সমস্যা রয়েছে তারা পূর্বের ক্লাসটা তোমরা দেখে নিবা। পূর্বের ক্লাসে খুব সুন্দর করে ব্যাখ্যা করে দেওয়া রয়েছে। তো এইখানে দেখো পরবর্তীতে যেটা রয়েছে, 12 তারিখের পরে কত তারিখ? 25 তারিখ। নগদান হিসাব আর কি হিসাব? ব্যাংক ঋণ হিসাব। নগদানের ঘর কোনটা? এটা নাকি? আর ব্যাংক ঋণ কই আছে?
এই দুই ঘরে টাকা যাবে কত তারিখ? 25 তারিখ নাকি? আচ্ছা 25 তারিখে এই দুইটা ঘরে যাবে। দেখো কত টাকা স্যার? 25 তারিখ দেখো তো 1 লক্ষ টাকা। এই লিখলাম আমি 1 লক্ষ টাকা। এই লিখলাম 1 লক্ষ টাকা নগদানের ঘরে। আর কোন ঘরে? ব্যাংক ঋণের ঘরে। এই 1 লক্ষ টাকা লিখলাম স্যার। এবার আবার যোগ বিয়োগের বিষয় রয়েছে, তাই না স্যার? নগদান কি কোথায় বসছে? ডেবিটে বসছে। ডেবিটে বসলে কি হয়? প্লাস, তার মানে এটা প্লাস। আবার ব্যাংক ঋণ কি কোথায়? এল। এল কোথায় বসছে? ক্রেডিটে। ক্রেডিটে বসলে কি? প্লাস, তার মানে দুইটাই প্লাস। তার মানে এটাও যোগ, ঠিক আছে নাকি? তাহলে এই মাথায় মাথা টেনে দিই আমি। আবার উদ্বৃত্ত নামাই। এখানে কত? 1,30,000। তাহলে কত হয়? 1,30,000 লিখলাম। আর এখানে কত? 40,000। আর এখানে কত নামলো? 40,000। যেটা কাজ নেই ওটা সরাসরি নেমে যায়। এখানে 1 লক্ষ। স্যার বলো কি বলছো? 1,30,000 তো লিখছি, যে এটা যোগ করছি। হ্যাঁ, যোগ যোগ করবো না আমি? এটা যোগ না আবার? তাহলে এটা যোগ হয়েছে কেমন? আর এখানে কত? 30,000 কেমন স্যার? এরপরে কয় তারিখ? 25 তারিখের পর কয় তারিখ? 30 তারিখ। আচ্ছা আমি দেখলাম 30 তারিখ লিখলাম। আচ্ছা 25 তারিখে কোনো সমস্যা আছে স্যার? এখানে একটু বলি কেমন? এটা কিভাবে যোগ করছি দেখো। এই যে 30,000 আর 1 লাখ, এই দুটা কি হবে? যোগ না স্যার? এখানে কি কোনো বিয়োগ আছে? তাহলে কি আছে? দুইটাই যোগ। তাহলে কি করছি? যোগ করছি। বুঝছো স্যার? সমস্যা আছে? এবার কয় তারিখ? 30 তারিখ। লক্ষ্য করো 30 তারিখে কি ছিল? পাওনাদার আর নগদান। পাওনাদারের ঘর কোনটা? এটা নাকি? আর নগদানের ঘর কোনটা? এটা। এই দুইটা ঘরে বসবে। তাই তো। কত টাকা? 30,000 টাকা। তাইলে লিখলাম আমি, এই দেখো 30,000। আর এখানে লিখলাম কত? 30,000 লিখছি। এবার এই 30,000 দেখো পাওনাদার কি? এল। এল কোথায় বসছে? উপরে। এল উপরে বসলে কি? মাইনাস। তাহলে এটা কি করে দিতে হবে? মাইনাস। আবার নগদান 30,000, নগদান কোথায় বসছে? নিচে। নগদান নিচে বসলে কি? মাইনাস। তার মানে এটাও কি করে দিতে হবে? মাইনাস। তো এটাও মাইনাস করে দেব। তো আমি এবার এগুলো মুছে ফেলি কেমন? একটু নিচের থেকে একটু মুছি। তো লক্ষ্য করো, একটু লক্ষ্য করো সবাই, মনোযোগ সহকারে লক্ষ্য করো। এবার কিন্তু আমার আসল কাজ, আমার উদ্বৃত্ত নামাই। আচ্ছা 1 লাখ টাকা থেকে 1,30,000 থেকে 30,000 গেলে কত থাকে? 1 লাখ টাকা থাকে না? এই 1 লাখ। আর এখানে কত? 40,000 কেমন? আর এখানে কত দেখো? 40,000 থেকে 30,000 গেলে কত? 10,000। আর এখানে 1 লক্ষ 1 লক্ষ টাকায়। আর এখানে কত টাকা? 30,000 টাকা কেমন? তাহলে যে টাকাগুলো নেমেছে ওই টাকাগুলো দেখো। একটু লক্ষ্য করো, এই মেয়ে একটু লক্ষ্য করো তুমি। 1,30,000 টাকা থেকে 30,000 টাকা এবার কি হয়েছে? বিয়োগ। কত হয়েছে? 1 লক্ষ। কথা বুঝতে পারছো? আবার এখানে দেখো 40,000 থেকে 30,000 কি হয়েছে? বিয়োগ। কত? 10,000 টাকা। তাই তো। তাহলে আমার উপাদান যে কয়টা, এই কয়টা উপাদানের কাজ তো শেষ। শেষ না? যে কয়টা লেনদেন ছিল প্রতিটা লেনদেনের কাজ শেষ হচ্ছে না স্যার? এবার হচ্ছে আসল কাজ, অর্থাৎ সম্পদ পাশ আমি যোগ করব। আর দায় ও মালিকানা সত্ত্বের পাশ আমি যোগ করে দেখবো দুই পাশ আমার সমান হয় কিনা। যদি দুই পাশ সমান হয় তাহলে আমার অঙ্কটা সঠিক হয়েছে। আর যদি সমান না হয় তাহলে কোথাও ভুল রয়েছে। তো লক্ষ্য করো, দেখো আমার সম্পদ পাশে গিয়ে দুইটা না? 1 লাখ আর 1 লক্ষ। 1 লাখ আর কত? 40,000। তাহলে কত হয়েছে? 1,40,000 নাকি? এবার এই দায় আর মালিকানা সত্ত্ব মিলিয়ে দেখো এই পুরোটা পাশ না? দেখো তো স্যার, এই যে এই দুইটা কি? দায়। আর এটা কি? ওই মালিকানা সত্ত্ব। এই দায় আর মালিকানা সত্ত্ব যদি যোগ করি তাহলে দেখো কত হয়? 10,000। 10,000 আর 1 লাখ, তাহলে কত হলো? এখানে মনে হয় আরেকটা শূন্য হবে। 1 লাখে আমি একটা শূন্য কম লিখেছি। এই 10,000 আর 1 লাখ, 1,লাখ 10,000 আর 30,000, তাহলে কত হয়েছে? 1,40,000 কেমন? এই 1,40,000 দেখো দুনো পাশে আমার সমান হয়েছে না স্যার? দুই পাশ সমান হলে কি করতে হয়? নিচে দুইটা, এই পাশে তো তিনটাই যোগ হবে। এল আর ওই কি স্যার? যোগ না? তাহলে এই যে এল এর দুইটা দেখো, এই যে 10,000 আর 1 লাখ। 1,লাখ 10,000 আর কত? 30,000। তাহলে কত হয়েছে? 1,40,000। আর এখানে আগে থেকে কত হয়েছে? এই পাশে সম্পদ 1,40,000। তাহলে দুই পাশ মিলে গেছে। তার মানে আমার কি অঙ্ক কি হয়েছে না হয় নাই? নাম্বার কি 4-এ 4 দিবে না কম দিবে? 4-এ 4 দিতে হবে নাকি? কম দেওয়া যাবে? সুযোগ আছে? নিজেই আমরা কিন্তু বুঝে ফেলছি আমরা কত পাবো। তাই তো। তো আশা করি তোমরা সবাই খুব সহজে বুঝতে পেরেছো। তারপরে যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা আমার পূর্বের ক্লাসটি দেখো। এই ছকটা কিভাবে করবা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করে দেওয়া আছে আজকের ক্লাসটা। তারপরে যদি কোথাও তোমাদের বুঝতে অসুবিধা হয় আজকের ক্লাসটা টেনে দেখো। আশা করি তোমরা বুঝতে পারবা। একবারে না বুঝতে পারলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও।
আমি তোমাদের উত্তর দিয়ে দেবো। তো ধন্যবাদ সবাইকে, ভালো থেকো সবাই, আজকে এই পর্যন্তই।